প্রিপজিশন নাম্বার 6, পদোন্নয়ী অব্যয়। আচ্ছা, প্রিপজিশনের প্রি মানে হলো পূর্বে, প্রি মানে পূর্বে মানে কি আগে, আর পজিশন পজিশন মানে হলো অবস্থান। প্রিপজিশনের কে ভাঙলে আমরা প্রি মানে প্রিপজিশন মানে অবস্থান, অর্থাৎ পূর্বে মানে আগে অবস্থান। যে শব্দ কোন নাউন, প্রোনাউন, নাউন আমরা চিনি সবাই, প্রোনাউন চিনি, নাউন ফ্রেজ চিনি কিনা, নাউন ফ্রেজ চিনি কি না, চিনি না আমরা নাউন ফ্রেজ ইত্যাদির পূর্বে বসে সেন্টেন্সের সাথে তাদের একটি সুসম্পর্ক, মানে সেন্টেন্সে আরো যে শব্দগুলো আছে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করে, তাকে আমাদের বলা হয় প্রিপজিশন। এই প্রিপজিশন এখানে বলছে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, তাছাড়া অ্যাডভার্ব, জার্ন্ড এবং ক্লজ এদের পূর্বেও বসতে পারে। অ্যাডভার্ব, জার্ন্ড এবং ক্লজ এদের পূর্বেও বসতে পারে। আমরা নাউন তো মনে করো এটা দেখি ইন্ডিয়া কি একটা নাউন না, তাই তো? যদি মনে করো কফি বলি, কফি কি, এটাও নাউন, তাই তো? ফ্রেজ মানে শব্দগুচ্ছ, ফ্রেজ মানে শব্দগুচ্ছ, দুইটা শব্দ একত্রিত হলে একটা ফ্রেজ হয়ে যাবে, তাই না? দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা, পাঁচটা, যে কোনো খুশি, মানে অ্যাটলিস্ট দুইটা শব্দ একত্রিত হইলে সেটা একটা ফ্রেজ হবে। দেখো এখানে আমরা এই দুটো যদি একত্রিত করি, যে ইন্ডিয়া কফি, ইন্ডিয়া কফি হয় না, কি হয়, ইন্ডিয়ান কফি। তাহলে এটাও নাউন, এটাও নাউন, তাহলে এই দুটো মিলে এখন আমাদের হয়ে যাচ্ছে কি এটা ফ্রেজ। কিন্তু এটা দেখো তো কিসের অর্থ প্রকাশ করতেছে, ইন্ডিয়ান কফি দ্বারা কি কোনো একটা কিছু নাম বোঝাচ্ছে না, নাউন বোঝাচ্ছে তো। তারপরে দুইটাই নাউন ছিল, কিন্তু এখন দুটো মিলিয়ে একটা নামও হচ্ছে, তাই না? তো ইন্ডিয়ান ফোন বলতে কি ইন্ডিয়াকে বোঝাচ্ছে না ফোনকে বোঝাচ্ছে? ফোনকে। ঠিক একইভাবে আমাদের সেটা কিন্তু একটা নাউনের কাজ করতেছে, কিন্তু বিষয়টা হলো দুটো শব্দ যুক্ত হওয়ার কারণে ওটা একটা ফ্রেজ হয়ে গেছে। তাহলে নাউনের কাজ করতেছে, তাহলে এটা হলো নাউন ফ্রেজ। ক্লিয়ার বিষয়টা? নাউন চিনলাম, প্রোনাউন চিনলাম, নাউন ফ্রেজও চিনলাম। আর এখান থেকে অ্যাডভার্ব চিনি কিনা আমরা, জার্ন চিনি কিনা, চিনি তো? আচ্ছা, ক্লাস চিনি কিনা, ক্লাস চিনি না। ফ্রেজ আর ক্লাস একই জিনিস, ফ্রেজ আর ক্লাস একই জিনিস। ফ্রেজ হলো, ফ্রেজ বলতে কি বুঝলাম আমরা, কয়েকটি শব্দ একত্রিত হয়, এটা হলো কি ফ্রেজ। ক্লাস একই জিনিস, কয়েকটি শব্দ একত্রিত হলে সেটা হলো একটা কোলাজ হয়। পার্থক্যটা হলো এক জায়গায় যে কোলাজের ভিতরে একটা ফাইনাইট ভার্ব এবং একটা সাবজেক্ট থাকে, আর ফ্রেজে এই সমস্ত কিছুই থাকে না। ফ্রেজের ভিতরে কোনো ভার্ব বা সাবজেক্ট থাকে না, কিন্তু কোলাজের সাবজেক্ট এবং ভার্ব থাকে। দেখো because of his weakness he could not go to market। তো এখন দেখো এখান থেকে এই পর্যন্ত এই একটা ক্লাস, আর এই হিট থেকে শুরু করে, হিট থেকে শুরু করে এই একটা ক্লাস, দুটো ক্লাস। দেখো বিকজ অফ হিজ উইকনেস, সমস্যার জন্য, কারণে হি কুড নট গো টু মার্কেট, সে বাজারে যেতে পারেনি। তো এখানে আমাদের একটা সাবজেক্ট আছে না, ভার্ব আছে, এর ভিতরে আমরা এটা হলো সাবজেক্ট নেই, তবে পজিটিভ কেস আছে, ঠিক আছে? এটা আমাদের এখন নাউনের কাজ করছে, এখানে ভাঙলে আমরা একটা বিভাগ পেয়ে যায় এখানে, ঠিক আছে? as he was weak, as he was weak he could not go to market। তা আমরা যা হোক, তাহলে আমরা ক্লাস এবং ফ্রেজটা বুঝলাম যে এখানে একটা সাবজেক্ট থাকবে আর এবং একটা ভার্ব থাকবে ক্লজের ভিতরে, আর ফ্রেজের ভিতরে এই সমস্ত কিছুই থাকবে না। দুইটাই মানে একাধিক শব্দগুচ্ছ একত্রিত হয়ে একটা মিনিং হবে। ক্লিয়ার বিষয়টা? তো আমরা এবার প্রিপজিশন অবস্থান গুলো বুঝলাম। তাহলে প্রিপজিশন কার কার আগে বসতে পারে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, অ্যাডভার্ব, জার্ন আর ক্লজ। জার্ন মানে কি, ভার্বের সাথে আইএনজি যোগ, আর প্রিপজিশন থাকলে তো সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এটা আমরা জানি, জানি না? টু ছাড়া সকল প্রিপজিশন পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, জানি তো আমরা সবাই। আচ্ছা, যাই হোক, আমরা এবার প্রকার এই সিম্পল প্রিপজিশন, যে প্রিপজিশন একটি মাত্র
একটিমাত্র প্রিপোজিশন দ্বারা গঠিত, একটিমাত্র প্রিপোজিশন দ্বারা গঠিত। তাহলে আমরা বিস্তারিত লিখলাম না, যে প্রিপোজিশন একটিমাত্র প্রিপোজিশন দ্বারা গঠিত হয় তাকে সিম্পল প্রিপোজিশন বলে। এত লেখা দরকার আছে? আমরা সংক্ষেপে দেখলাম একটিমাত্র প্রিপোজিশন দ্বারা গঠিত হয়। যেমন আমরা লিখতে পারি ইন, টু, আপ, অন, উইথ, হ্যাঁ, তারপরে ফর, এরকম যে আমরা সংক্ষিপ্ত প্রিপোজিশন তো কতদিন করাইছি না তোমাদের সব অর্থ সহকারে। তাহলে আমাদের এখান থেকে আরো সুবিধা হয়ে যাচ্ছে। ডাবল, ডাবল মানে কি? দুইটা, তাই না? তাহলে আমরা এখানে লিখবো যে দুইটি প্রিপোজিশন যুক্ত হয়ে গঠিত, গঠিত, দুইটি প্রিপোজিশন যুক্ত হয়ে গঠিত। এখন একটু খেয়াল করো এখানে, তাহলে আমরা এই দেখো ইন একটা প্রিপোজিশন ছিল, টু একটা প্রিপোজিশন ছিল না, এই দুটো আমরা মিলিয়ে কিন্তু ইন টু একটা প্রিপোজিশন হয়ে যাচ্ছে, তাই না? আপ আর অন, আপন। আবার আমরা উইথ আর ইন দিতে পারি উইথ ইন, তাই না? মধ্য, এরকম ভাবে পারি কিনা? এরকম আছে না, তাই না? আউটসাইড, আউট সাইড, এরকম পারি কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা সিম্পল হলে একটি প্রিপোজিশন হবে, আর ডাবল কি দুটো প্রিপোজিশন যুক্ত হবে, সেটাকে ডাবল প্রিপোজিশন বলে। কম্পাউন্ড যুক্ত হবে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন বসবে, অর্থাৎ উপরে যে সিম্পল প্রিপোজিশন এক নম্বর করা আছে ওইটা বসে আমাদের তৈরি হবে। এই সমস্ত প্রিপোজিশন গুলো দেখো, আমরা এই যে এর আগে একটা সিম্পল প্রিপোজিশন, তাই না? এই যে ওয়ান, বাই, বা, এগুলো একটা সিম্পল প্রিপোজিশন। এর সাথে আমাদের কি বলছে? নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, যে কোনো একটা আমাদের এর সাথে যুক্ত হয়ে নতুন একটা শব্দ সৃষ্টি হবে। দেখো ওয়ান এবং লং যুক্ত হয়েছে কি? এলং, ঠিক আছে? ওয়ান লং না, কিন্তু ওয়ান লং না। তাহলে আমাদের এইখানে দুটি প্রিপোজিশন, ডাবল হলো দুইটা প্রিপোজিশন যুক্ত হয়ে যে অবস্থায় আছে ওই অবস্থায় বসবে, আর কম্পাউন্ডে হলো সিম্পল প্রিপোজিশনের সাথে অন্য কোনো একটা শব্দ যুক্ত হয়ে আমাদের নতুন একটা শব্দ রূপদান করবে সেখানে। সেই শব্দটা কিন্তু সরাসরি থাকবে না, ঠিক আছে? নতুন একটা শব্দ ওখানে গঠন হবে, হওয়ার পরে যে প্রিপোজিশনটা হবে সেটাকে বলা হয় কি? কম্পাউন্ড প্রিপোজিশন। বুঝতে পেরেছো? কম্পাউন্ডটাকে মুছে দেবো এখান থেকে, কিন্তু যাই শর্ট। পার্টিসিপল আমরা জানি সব না, ভার্ব প্লাস আইএনজি, এরকম থাকে না? ভার্ব প্লাস আইএনজি জানি তো সবাই। এর সংজ্ঞা হলো পার্টিসিপল যখন প্রিপোজিশনের ন্যায় কাজ করে, পার্টিসিপল যখন প্রিপোজিশনের মতো কাজ করে। ফ্রেজ প্রিপোজিশন, ফ্রেজ মানে আমি এতক্ষণ বোঝাইছি তো নাকি? ফ্রেজ বুঝেনি? একজন বলো তো, তার একটা আরেকটু বোঝাবো, বলো ফ্রেজ বুঝেনি কে? বলো, সে বলো যে আমি ফ্রেজটা বুঝিনি। বলো 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 তুমি। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, ফ্রেজ মানে শব্দগুচ্ছ, কয়েকটা শব্দ একত্রিত হইলেই সে একটা ফ্রেজ, ঠিক আছে? কিন্তু এর ভিতরে যদি কোনো ভার্ব থাকে বা যদি সাবজেক্ট এসে যায় তখন সেটা ক্লজ হয়ে যাবে। তুমি যা বুঝি চাও আমার কাছে শুনি, তাই এবার নিজে নিজে লেখো, বইটা তোমার মনে থাকবে। বইয়ের ভাষা মুখস্থ করতে পারো সরাসরি। কয়েকটা শব্দ একত্রিত হলে সেটা একটা ফ্রেজ। ওর ভিতরে যদি সাবজেক্ট ভার্ব আসে তাহলে সে ক্লজ, আর সাবজেক্ট ভার্ব যদি না আসে তাহলে কি? সেটা হলো ফ্রেজ। তাহলে আমরা বলছি ফ্রেজ, তাহলে আমরা বলবো যে কতগুলো শব্দ বা কয়েকটি শব্দ একত্রিত হয়ে প্রিপোজিশন এর কাজ করলে তাকে কি বলা হয়? ফ্রেজ প্রিপোজিশন। আর লিখলাম না। যেমন দেখো, তোমরা সব মুখস্থ আছে তোমাদের, উইথ আ ভিউ টু, পড়িতাম না? ইন ফ্রন্ট অফ,
ইন ফ্রন্ট অফ মানে কি জানো? সামনে। এখানে কিন্তু ইনকে আলাদা নিতে পারছি না, ফ্রন্ট বা অফ আলাদা আলাদা ছাড়া নিচ্ছি না আমরা, সম্মিলিত ভাবে। কিন্তু এরপরে আমরা জানছি আবার আইএনজি যোগ করতে হবে। ঠিক উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ডিভোটেড টু, তাই না? এরকম কিছু শব্দ আছে যাদের পরে আমাদের কি হয়, ভাবের সাথে আইএনজি যোগ হয়, বুঝলাম? এরপর হলো ডিসগাস, মানে হলো ছদ্মবেশ ধারণ করা। ছদ্ম বুঝো? ছদ্মবেশ ধারণ করা বোঝো? হ্যাঁ, এক রূপ থেকে আরেক রূপ, যেন বুঝতে না পারে যে এই সেলিনা মেয়ে। কিছু কিছু বিবাহ অনুষ্ঠানে হয় না এরকম? এখন বন্ধু, বিয়েতে বন্ধু আসে, বোরকা পরি সুন্দর করে বেশি কান্নাকাটি করে, এবার বউ তো খেপে যায়, তাই না? রেগে যায়। যাও, এইরকম ছদ্মবেশ যদি ধারণ করে, মানে ওর রূপ একটা, কিন্তু যদি আর এক রূপ ধারণ করে, এটাকে বলে ছদ্মবেশ। তাহলে আমরা এখানে বুঝবো যে যখন আমাদের ছদ্মবেশ ধরে এরকম কোনো প্রিপজিশন আসে, ছদ্মবেশ ধারণ করে, সরাসরি প্রিপজিশন আসবে না, অন্য কোনো শব্দ দিয়ে ব্যবহৃত হবে, তবে সেটা প্রিপজিশনের মতো। অন্য কোনো শব্দ ব্যবহৃত হবে প্রিপজিশনের মতো, তখন থেকে আমরা কি বলবো? ছদ্মবেশধারী বা ডিসগেস প্রিপজিশন। ঠিক আছে? তার মানে ছদ্মবেশ ধারণ করে, তাই না? ছদ্মবেশ ধারণ করে, ছদ্মবেশ ধারণ করে যে শব্দ প্রিপজিশন এর মতো ব্যবহৃত হয়, যেমন হি ওয়েন্ট এ হান্টিং, তাই না? ইট ইজ 5 o'clock। দেখো কেমন বোঝা যাচ্ছে এখানে, দেখো হি ওয়েন্ট আ হান্টিং, এখানে এই এটা কাজ করতেছিল ওয়ান এর কাজ, ইট ইজ 5 o'clock, এই ওটা কাজ করতেছিল ওয়াপ এর কাজ। বুঝতে পেরেছো কথা বলছো? তাহলে এখানে আমাদের ওয়াপ না এসে হয়েছে কি ও, তারপরে এখানে হলো কি ওয়ান না হয়ে হলো কি ইয়ে। তাহলে এটা হলো ছদ্মবেশ ধারণ করছে না, সরাসরি কি প্রিপজিশন না, কিন্তু প্রিপজিশনের মতোই কাজ করতেছে। হান্টিং মানে শিকার।